আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প ডক্টর গৌরী দের লেখা কাটা হাত। আজকের এই গল্পটি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা কাটা হাতের সন্ধানে গল্পের ছায়া অবলম্বনে। ডক্টর যোগেশ মণ্ডলের গবেষণাগারটা একটু অন্যরকম। সার্জারি ছিল তার পেশা, বেশ নামও করে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ কী যে হলো, কলকাতা ছেড়ে তিনি বম্বের কাছাকাছি একটু নির্জন জায়গায় বাস করতে লাগলেন। সার্জারি ছেড়ে তিনি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করতে শুরু করলেন। তার গবেষণাগারে বড় বড় জারে ব্রেন থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, লিভার, নাড়িভুঁড়ি ফরম্যালিনে আর মেথিলেটেড স্পিরিটে ডোবানো রয়েছে। কলকাতা ছেড়েছেন প্রায় বছর চারেক, কিন্তু এই 4 বছরে একটা রাতেও তিনি ভালো করে ঘুমোতে পারেননি। একটা ছায়ামূর্তি সারা রাত ধরে তাকে লক্ষ্য করে, একটু ঘুমিয়ে পড়লেই খাট নাড়িয়ে আবার তাকে জাগিয়ে দেয়। মানসিকভাবে বিধ্বস্ত ডাক্তার মণ্ডল অবশেষে ডাক্তার শুভদীপ রায়কে চিঠি লিখলেন। শুভদীপ যোগেশ মণ্ডলের একেবারে ছেলেবেলার বন্ধু, সহপাঠী। শুভদীপ আর যোগেশ দুজনেই সার্জেন, একই হাসপাতালে তারা কাজ করতেন। শুভদীপের ছেলে শুভজিৎ যখন ডাক্তারি কোর্সে ভর্তি হলো, তখন যোগেশ মণ্ডল তাকে নিজে পড়াতেন। তাছাড়া তার ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে মানুষের শরীরের অ্যানাটমির ওপর প্র্যাকটিক্যাল শিক্ষাও দিতেন। সেই থেকে শুভজিৎ ডাক্তার মণ্ডলকে পিতার মতো শ্রদ্ধা করে। আজ সেও ডাক্তার হয়েছে, তারও নাম হয়েছে, আর সে মনে করে তার সাফল্যের পেছনে যোগেশ কাকুর অবদান অনেকটা। শুভদীপ বন্ধুর চিঠিটা নিয়ে গিয়ে শুভজিতের হাতে দিল, বললেন, পড়ে দেখো, তারপর ঠিক করো তুমি কি করবে। শুভজিৎ বাবার হাত থেকে চিঠিটা নিয়ে দেখল সেটা তার যোগেশ কাকু লিখেছেন। তিনি লিখেছেন, শুভদীপ, জানি না তুমি অশিরোরী বা আত্মা টাত্মার বিশ্বাস করো কি না, কোনো সায়েন্সের লোকই এটা বিশ্বাস করবে না। আমিও কোনো দিন বিশ্বাস করিনি, কিন্তু আজ করছি। গত 4 বছর ধরে আমি রাতে ঘুমোতে পারি না। একটা ছায়ামূর্তি আমায় ঘুমোতে দেয় না। যদি তুমি একবার আসো বড় উপকার হয়। আর শুভজিৎ, সে তো যুবক, অফুরন্ত সাহস আর প্রাণশক্তিতে ভরপুর, তাকেও পারলে নিয়ে এসো। একটা কিছু করো, নয়তো আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। ইতি যোগেশ। শুভজিৎ অবাক হয়ে বাবার দিকে তাকালো, তারপর বলল, বাবা, কাকু এসব কি লিখেছেন? ভূত কাকুকে ভয় দেখাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না। শুভদীপ খুব গম্ভীর হয়ে বলল, আমার মনে হয় কোনো কারণে যোগেশ মনের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে। ওর পাশে আমাদের এখন থাকা দরকার। কিন্তু আমি তো, বলেই সে একটু থামল। শুভদীপ যেন একটু ধন্দে পড়লেন। তখন তার ছেলে বলে উঠল, আমি যাব বাবা। কাকু আমার জন্য যা করেছেন, আমার দায়িত্ব তাকে বিপদ থেকে মুক্ত করা। শুভদীপ ছেলের কথা শুনে খুশি হয়ে পিঠ চাপড়ে বললেন, ভেরি গুড, এই না হলে আমার ছেলে। যথাসময়ে শুভজিৎ বম্বের উদ্দেশ্যে রওনা হলো। প্লেনে যেতে যেতে বারবার তার মনে পড়ছিল তার বাবার কথাগুলো। যোগেশের মতো শক্ত নার্ভের মানুষ আমি কখনো দেখিনি, তবে ওর নার্ভাস ব্রেকডাউন যদি হয়ে থাকে, সে যে কারণেই হোক না কেন, তুমি তাকে ভালো করে তবে আসবে, এটা আমার অনুরোধ, আদেশও বলতে পারো। যোগেশ কাকুর নির্দেশ মতো শুভজিৎ বোম্বে থেকে দাদারের দিকে যাত্রা করল। তারপর ভাসাই রোড থেকে বাস নিয়ে যোগেশ কাকুর বাড়ি পৌঁছালো। তখন প্রায় সন্ধ্যা। জায়গাটা খুব নির্জন।
ইচ্ছে করেই এমন একটা জায়গা পছন্দ করেছিল যোগেশ মণ্ডল নিজেই। বাড়িটা পুরনো, চারপাশে গাছ আগাছার মধ্যে একটা ছোট্ট দোতলা বাড়ি। খুব অবাক হলো শুভজিৎ। ভারতবর্ষের একজন নামকরা সার্জেন ডাক্তার যোগেশ মণ্ডল নিজেকে লুকিয়ে রাখতে চান, কিন্তু কেন? প্রশ্নটা মনের মধ্যে রেখেই শুভজিৎ দরজায় কলিং বেল বাজালো। কিন্তু তার মনে হতে লাগলো দরজাটা বুঝি খোলাই আছে। সে যা ভেবেছিল সেটাই ঠিক। একটু ঠেলতেই দরজাটা খুলে গেল। সামনে বসবার ঘর, কয়েকটা চেয়ার টেবিল দিয়ে সাজানো। একটা বড় জানলার ধারে একটা ইজি চেয়ার, সেখানে একজন বয়স্ক মানুষ শুয়ে আছেন। তার চোখে দৃষ্টি জানলার বাইরে। শুভজিতের চিনতে অসুবিধে হলো না। প্রথমে গলায় একটু শব্দ করল, কিন্তু তাতে কাজ হলো না দেখে ডাকলো, কাকু কাকু। যোগেশ মণ্ডল ইজি চেয়ারে বসেই চোখ ঘুরালেন। তারপর এক গাল হেসে উঠে এসে শুভদীপকে জড়িয়ে ধরলেন। বললেন, তুমি এসেছ? আমি জানতাম শুভদীপ তোমাকেই পাঠাবে। আমরা তো ওল্ড এজেড, তোমার মতো যুবককেই আমাদের দরকার। একটানা এত কথা বলার পর ডাক্তার মণ্ডল শুভজিৎকে টেনে নিয়ে চেয়ারে বসালেন, নিজেও বসলেন। তারপর হাঁক দিলেন তার পুরনো কাজের লোকের নাম ধরে। সে আসতেই বললেন, মদন, দাদার জন্য একটু চা আর জলখাবার দিয়ে যা। বোধহয় সব তৈরি ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই ট্রেতে খাবার নিয়ে এসে টেবিলে রাখল মদন। শুভজিৎ মদনের দিকে তাকিয়ে বলল, ভালো আছো মদন কাকা? মদন ম্লান হেসে বলল, আমি তো ভালোই আছি, কিন্তু বাবু। তার কথাটা শেষ হলো না। যোগেশবাবু তাকে থামিয়ে দিলেন। বললেন, যা যা মদন, ওর বিছানা ঘর সব ঠিক করে রাখ, ওর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। শুভজিৎ এক গাল হেসে কথাগুলো শুনে যোগেশ কাকুকে একটা প্রণাম করে বলল, যত্ন তো আমার ঠিকই হবে কাকু। এখন বলুন তো, আপনার সমস্যাটা কোথায়? যোগেশবাবু স্থির দৃষ্টিতে তাকালেন শুভজিতের দিকে। শুভজিৎ দেখল এত বয়সেও কাকুর কতটা ব্যক্তিত্ব, এখনো বুদ্ধিদীপ্ত চোখের সেই দৃষ্টি। তবে সে চোখে সেই আগের কাঠিন্য আর নেই। যে ডাক্তার যোগেশ মণ্ডলের পায়ের শব্দ পেলে ছাত্রছাত্রীরা থরথর করে কাঁপত, তার সেই ব্যক্তিত্ব তেজ এখন অনেকটাই নিষ্প্রভ। বয়সের সঙ্গে সঙ্গে কি মানুষের এমন পরিবর্তন হয়? কথাগুলো ভাবছিল শুভজিৎ। হঠাৎ কাকুর ডাকে তার চমক ভাঙল। যোগেশবাবু বললেন, সব বলবো তোমায়, তবে এখন নয়, রাত্রে ডিনারের পর আমি তোমাকে আমার ল্যাবরেটরিতে নিয়ে যাব, তারপর বলবো। দোতলায় শুভজিতের থাকার ঘরের জানলা দিয়ে বহুদূর পর্যন্ত দেখা যায়। চারিদিকে অন্ধকার। জানলায় দাঁড়িয়ে শুভজিতের মনে হলো কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। কাছেই বার্সেলোই দুর্গ, লোকে বলে ভুতুড়ে দুর্গ। 1780 সালে ব্রিটিশদের তোপে 300 পর্তুগিজ আর 400 ভারতীয় খ্রিস্টান সেখানে মারা যায়। শোনা যায় আজও নাকি তারা ফিরে ফিরে আসে রাতের মজলিসে। তবে কি কাকু এসব শুনে মনে করেছেন তাদের মধ্যেই কেউ রোজ রাতে তাকে ভয় দেখাচ্ছে? কিন্তু শুভজিৎ যতক্ষণ না সব জানতে পারছে, ওর মনের মধ্যে যেন কোনো শান্তি নেই, একটা অস্থিরতা ভাব ঘুরে বেড়াচ্ছে। রাতের খাবার শেষ হলো। যোগেশবাবু শুভজিৎকে ডেকে নিয়ে আসলেন তার ঘরে। তারপর বলতে শুরু করলেন, বছর 7-8 আগে আমি তখন কলকাতায়। একদিন রাত্রিরে, তখন প্রায় 10টা। সারাদিন সেদিন খুব খাটনি গিয়েছিল। তার উপর ছাত্রদের পরীক্ষার ব্যাপারে আবার মিটিংও ছিল।
এমন সময় একটা জুনিয়র ডাক্তার ছুটতে ছুটতে এসে বলল, স্যার, একজন পেশেন্ট খুব সিরিয়াস অবস্থা, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, একবার যদি দেখতেন। বিরক্ত হয়ে বলেছিলাম, কেন, কোনো হাউস সার্জন নেই? জুনিয়র ডাক্তারটা বলেছিল, আসলে পেশেন্টের ওপর হাতে একটা ছোড়া গভীরভাবে ঢুকে রয়েছে। ব্যাপারটা শুনে একটু বিরক্ত হলাম বই কি, তাও বললাম, চলো দেখি। গিয়ে দেখলাম 6 ফুট লম্বা এক আফগানি মুসলমান, মনে হলো কাবলিওয়ালা। নিজেদের মধ্যে মারামারি করেছে হয়তো, তবে হাতটা কেটে বাদ না দিলে বাঁচানো যাবে না। সেই রাতেই ওর ডান হাতটা অ্যাম্পুট করতে বাধ্য হলাম। ওর কাটা হাতটা দেখে মনে হলো আমার ল্যাবরেটরিতে তো মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গই আছে, শুধু একটা কাটা হাত রাখলে ভালো হয়, সেটা নেই। বেশ কিছুদিন বাদে কাবলিওয়ালা সুস্থ হয়ে চলে গেল, কিন্তু তারও কিছুদিন পরে শুনলাম ওই কাবলিওয়ালা আমার সঙ্গে দেখা করতে চায়। তাই গেলাম। আমাকে দেখে ও খুব বিনীতভাবে বলল, ডাক্তারবাবু, আমি আমার কাটা হাতটা নিয়ে যেতে এসেছি। আমি কথাটা শুনে অবাক হলাম, বললাম, কাটা হাত নিয়ে তুমি কি করবে? ও বলল, আমার শরীরের একটা অঙ্গ, আমাদের নিয়ম আছে, মরার পর কবরে যেতে গেলে শরীরের সমস্ত অঙ্গ নিয়ে যেতে হয়, নয়তো বেহেশতে জায়গা হবে না। আমি তার কথাটা শুনে খানিকক্ষণ মনে মনে কিছু চিন্তা করেছিলাম, তারপর বলেছিলাম, ওটা আমার কাছে থাকলে সংরক্ষিত থাকবে, তবে আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মৃত্যুর সময় যদি কেউ এটা এসে চায়, আমি তাকে দিয়ে দেব। আফগানটা খুশি হলো কিনা জানি না, তবে লম্বা স্যালাম করে চলে গেল। এরপর বছর খানেক পরে আমার ল্যাবরেটরিতে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার সংগ্রহের কিছু কিছু জিনিস পুড়েও যায়, ওইগুলোর মধ্যে সেই আফগানটার হাতটাও পুড়ে যায়, আর এই জন্যই আমি কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলাম। কথাগুলো শুনে শুভজিৎ অবাক, বলে, একটা হাত পুড়ে গেছে বলে আপনি কলকাতা ছেড়ে দিলেন? যোগেশবাবু বলল, ঠিক তাই। একদিন রাতে দেখলাম আমার ল্যাবরেটরিতে একটা কালো লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আলো ছায়ার মধ্যে থাকলেও ও আমার চোখে ফাঁকি দিতে পারেনি, ও সেই আফগানটা। আমি পরিষ্কার দেখেছি ওর এক হাত কাটা। ও ওর বাঁ হাতটা বাড়িয়ে হাতের চেটোতে পেতে বুঝিয়ে দিল ও ওর কাটা হাতটা চায়, কিন্তু আমি কি করে দেব? তাই কলকাতা থেকে পালিয়ে এলাম, কিন্তু এখানে এসেও আমার নিস্তার নেই। সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত সে আমাকে তাড়া করে বেড়ায়, রাত্রিরে ঘুমোতে দেয় না, ঘুমিয়ে পড়লে খাট ধরে ঝাঁকায়। সব সময় আমার সামনে আসলেই বাহাত পেতে দাঁড়ায়। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। শুভজিৎ কথাগুলো শুনে খানিকক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, চলুন কাকু, আপনার ল্যাবরেটরিটা দেখে আসি। ঘরটা বেশ বড়। ঘরের এক পাশে বড় টেবিলের ওপর মাইক্রোস্কোপ, টেস্ট টিউব হোল্ডার, নানা রকম সলিউশন, বার্নার, আরও কত কি যন্ত্রপাতি দিয়ে সাজানো। এক কোণে একটা খুব বড় সিঙ্ক, আর তার ভেতর গামলা বসানো। এছাড়া চারধারে লম্বা স্ট্যান্ডের ওপর বড় বড় জার রাখা, তার মধ্যে কত কি যে রয়েছে। এক একটা জারে এক এক রকম বস্তু ফরম্যালিনে ডোবানো, কোনোটায় হাড়গোড়, কোনোটায় ব্রেন। আসলে যা কিছু সেখানে দেখল শুভজিৎ সবই মানুষের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু কোনো হাত নেই। যোগেশবাবু বললেন, প্রত্যেক রাত্রে ছায়ামূর্তিটা আমার ল্যাবরেটরিতে এসে খোঁজে, তারপর আমার ঘরে আসে, আমাকে হাবে ভাবে বোঝাতে চায় ওর সেই হাতটা ওকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু আমি কি করব ভেবে পাচ্ছি না, আর সেজন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি, যদি কোনো উপায় তুমি খুঁজে দিতে পারো।
সে রাতে সেই ছায়ামূর্তিকে দেখার জন্য শুভজিৎ যোগেশবাবুর ঘরেই রয়ে গেল। রাত তখন ঠিক 12টা। একটা হাত কাটা ছায়ামূর্তি ল্যাবরেটরির ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। ওর শরীরটা ঘরের দেওয়াল ভেদ করে মিলিয়ে গেল। তারপর এই প্রথম সে অন্য মূর্তি ধরল। সে অন্য হাতের আঙুলগুলি দিয়ে কাটা হাতটায় বারবার আঘাত করতে লাগলো। এই প্রথম শোনা গেল তার গলায় চাপা হুঙ্কার। রাতের অন্ধকারে ওর চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। তারপর এক পা করে এগিয়ে আসতে লাগলো যোগেশবাবুর দিকে। যোগেশবাবু ভয়ে পাথরের মতো হয়ে দাঁড়িয়ে আছেন। তার এতটুকুও নড়বার শক্তি নেই। কাটা হাতালা লোকটা তার অন্য লম্বা হাতটা যোগেশবাবুর গলার কাছে নিয়ে এলো। ওর আঙুলের ভঙ্গি দেখে মনে হলো ও যোগেশবাবুকে গলা টিপে মারতে চায়। প্রায় গলাটা ধরেই ফেলেছে ছায়ামূর্তি। এমন সময় ধ্রুবজিৎ চিৎকার করে উঠল, হাতটা ফেরত পেতে চাও তো ওনাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে হাতটা থেমে গেল। ছায়ামূর্তি ঘুরে দাঁড়ালো শুভজিতের মুখোমুখি। শুভজিৎ বলে উঠল, আমাদের 3 দিন সময় দাও। ঠিক 3 দিন পরে এসে তোমার হাতটা নিয়ে যেও, আমি তোমাকে কথা দিচ্ছি। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই ছায়ামূর্তি যেন মিলিয়ে গেল। যোগেশবাবু দৌড়ে এসে শুভজিতের হাত দুটো ঝাঁকিয়ে উদ্গ্রীব হয়ে বলে ওঠে, এ তুমি কি করলে শুভজিৎ? ওর হাত আমরা কি করে দেব? সেটা যে পুড়ে ছাই হয়ে গেছে। শুভজিৎ যোগেশবাবুকে আশ্বস্ত করে বলল, আমি একটা উপায় বের করেছি কাকু, একটা এক্সপেরিমেন্ট, দেখি না যদি কাজ হয়ে যায়। যোগেশবাবু বলল, না হলে ও তো আমাদের দুজনকেই শেষ করে দেবে। শুভজিৎ বলল, জানি। যোগেশবাবু বলল, তুমি কি করতে চাও বলবে আমায়? যোগেশ কাকুকে এর আগে এতটা বিচলিত হতে কখনো দেখেননি শুভজিৎ। বলল, সব বলবো আপনাকে, এখন আমাকে একটু ভাবতে দিন। তবে এটা বলতে পারি 3 দিনের মধ্যে কিছু একটা করবই। বেশি কথা না বলেই শুভজিৎ পরদিন সকালেই বেরিয়ে পড়ল। প্রচণ্ড অশান্তিতে ছটফট করতে লাগলো যোগেশবাবু। যদি রাতে ওই হাত কাটা ভূতটা আবার আসে, তিনি কি করবেন, কি বলবেন তিনি? সে রাতে শুভজিৎ ফিরল না। যোগেশবাবু ল্যাবরেটরির দিকেও গেলেন না। তাড়াতাড়ি শুয়ে পড়লেন, কিন্তু ঘুমোতে পারলেন না। তার প্রতি মুহূর্তে মনে হতে লাগলো ছায়ামূর্তিটা এসে এক্ষুনি তার খাটটা ঝাঁকিয়ে তাকে ভয় দেখাবে। কিন্তু না, আশ্চর্যের ব্যাপার, সে রাত্রে ছায়ামূর্তি এলো না। যোগেশবাবু আশ্বস্ত হলেন। তার মনে হলো পরের রাতেও আসবে না ছায়ামূর্তি, আসবে একবারে 3 রাত পর তার কাটা হাত ফেরত নিতে। আর না পেলে কি হবে? ভাবতে ভাবতেই তিনি অস্থির হয়ে উঠলেন। না, তিনি আর ভাবতে পারছেন না। শুভজিৎ যে কোথায় গেল? ফোনটাও তার সুইচ অফ। আচ্ছা, 3 দিনের দিন যদি না আসে শুভজিৎ? না, এ তিনি কি ভাবছেন? শুভজিৎ এতটা দায়িত্বহীন ছেলে নয়, তবুও তিনি যেন নিশ্চিন্ত হতে পারছেন না। শুভজিৎ এলো 3 দিনের দিন সকালে। ওকে দেখে যোগেশবাবুর প্রাণে ধর এলো। ধমক দিয়ে বললেন, কি ব্যাপার তোমার জন্য চিন্তায় তো আমার মাথা ফেটে যাচ্ছে। শুভজিৎ তাকে ইশারা করে থামতে বললেন, তারপর ল্যাবরেটরির দিকে যেতে বললেন। তিনি এতক্ষণ লক্ষ্য করেননি শুভজিতের হাতে একটা বড় প্যাকেট এবং তার মধ্যে ভারী কিছু আছে। যোগেশবাবুকে নিয়ে ল্যাবরেটরিতে ঢুকে ভারী জিনিসটা খুব সাবধানে নামিয়ে রাখলো শুভজিৎ। তারপর ধীরে ধীরে প্যাকেটটা খুলতে লাগলো। যোগেশবাবু নিঃশব্দে তাকিয়েছিলেন বস্তুটির দিকে। যোগেশবাবু মনে মনে যেটা ভাবছিলেন
তার আন্দাজই ঠিক হলো। শুভজিৎ মর্গ থেকে একটা মানুষের কাটা হাত নিয়ে এসেছে। শুভজিতের দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে যোগেশবাবু বললেন, চালটা তুমি ভালোই চেলেছ শুভজিৎ, তবে আমার ভয় হচ্ছে হাতটা যদিও মনে করে ওর নয়, তাহলে কি হবে ভেবে দেখেছ? শুভজিৎ খুব শান্ত গলায় বলে, এছাড়া আমাদের কি আর অন্য কোনো উপায় ছিল? একটা চান্স তো নিতেই হবে, তাই না? যোগেশবাবু ম্রিয়মাণ হয়ে বললেন, দেখো কি হয়। সে রাতে যা ঘটল তা অভাবনীয়। রাত 12টা নাগাদ ল্যাবরেটরির রুমেই ওরা অপেক্ষা করছিল। ভয়ে দুশ্চিন্তায় দুজনেরই বুক কাঁপছে। মিথ্যেটা যদি ধরা পড়ে যায়। হঠাৎ সব আলো নিভে গেল। সামনেই দাঁড়িয়ে সেই ছায়ামূর্তি। শুভজিৎ কিছু বলার আগেই মূর্তিটা খপ করে হাতটা তুলে নিল। ভালো করে নিরীক্ষণ করতে লাগলো হাতটা। ধীরে ধীরে ওর গলায় একটা তীব্র ক্ষোভের আর রাগের গর্জন শোনা গেল। হাতটা তুলে ওর বাঁ হাতের কাটা জায়গার কাছে কিছুক্ষণ রেখেই ছুঁড়ে ফেলে দিল। নিমেষেই সব ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল শুভজিতের চোখের সামনে। নিজের ভুলের জন্য তার নিজেরই কপাল চাপড়াতে ইচ্ছে করছিল। এটাও কি করেছে? কাটা হাতটা হবে বাঁ হাত, আর ও নিয়ে এসছে একটা ডান হাত। এখন উপায়? হিংস্র বাঘের মতো গর্জন করছিল ছায়ামূর্তি। শুভজিৎ চিৎকার করে ওঠে। সে বলে, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। দুটো হাত রাখা ছিল, আমি ভুল করে অন্য লোকেরটা নিয়ে এসেছি। আমি কথা দিচ্ছি কালই তোমার হাত তুমি ফেরত পাবে। ছায়ামূর্তি কিন্তু এবার অত সহজে চলে গেল না। ঘর কাঁপিয়ে চিৎকার করলো। বেশ কিছু জার ভাঙল। চারিদিকের পরিবেশ দেখে দৃঢ় কণ্ঠে শুভজিৎ বলল, আমার ভুল আমি স্বীকার করছি, প্লিজ শান্ত হও, শান্ত হও তুমি। আস্তে আস্তে মিলিয়ে গেল ছায়ামূর্তি। দরদর করে ঘামছিল যোগেশবাবু। ছায়ামূর্তি সরে গেলে তিনি দৌড়ে গেলেন তার ফরম্যালিনে ডোবানো জারগুলো পরীক্ষা করতে। না, কিচ্ছু হয়নি। উফ, তার এতদিনের সংগ্রহ যদি নষ্ট হয়ে যেত, তাহলে তার বাঁচাটাও মিথ্যে হয়ে যেত আজ। সেদিন ভোর রাতেই বেরিয়ে গেল শুভজিৎ মর্গের উদ্দেশ্যে, যেখান থেকে সে কাটা হাতটা এনেছিল। সে মনে মনে ভাবছিল, লোকটার দুটো হাতই তো কাটা হয়েছিল। একটা তো সে নিয়ে এসেছে, কিন্তু আরেকটা আছে তো, সে গিয়ে হাতটা পাবে তো। এই সমস্ত কথা ভাবতে ভাবতেই সে চলছিল। সে জানে আজ যদি সে হাতটা জোগাড় করতে না পারে, তার কাকুর মৃত্যু অবধারিত। প্রায় ছুটতে ছুটতে হাজির হয় শুভজিৎ সেই মর্গে। না, ভাগ্য তার ভালো, অন্য হাতটাও এখনো আছে। কথাটা শুনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল শুভজিৎ। একটা বড় জারে হাতটা ডুবিয়ে রেখে অপেক্ষা করতে লাগলো শুভজিৎ। আজ যোগেশবাবু বড়ই ক্লান্ত। তিনি ল্যাবরেটরির ঘরের পাশের ঘরটায় সোফা কাম বেডের ওপর শুয়ে রইলেন। রাত যখন ঠিক 12টা বেজে গেছে, একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া ঘরের মধ্যে ঢুকল। শুভজিৎ বুঝতে পারল সে এসেছে। অশান্ত অস্থির ছায়ামূর্তিটা একেবারে শুভজিতের সামনে এসে দাঁড়ালো। শুভজিৎ দেখল তার সামনে দাঁড়িয়ে একটা ঝলঝলে আলখাল্লা পড়া কঙ্কাল। কোনো কথা না বলে সে একটা হাত দিয়ে টেবিলে রাখা হাতটা তুলে নিল, নিজের কাঁধের ওপর লাগিয়ে মেপে নিল। এই সময়টা দম বন্ধ করে রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছিল শুভজিৎ। দরদর করে সে ঘামছিল। এক দৃষ্টে সে লক্ষ্য করে চলেছে
ছায়ামূর্তির প্রতিক্রিয়া। শুভজিতের মনে হচ্ছে যেন ধীরে ধীরে শান্ত হচ্ছে ছায়ামূর্তি। হাতটা পেয়ে মনে হচ্ছে সে খুশি হয়েছে। হঠাৎ শুভজিৎ দেখল ছায়ামূর্তিটা আর নেই, হাতটাও নেই। যাক, তাহলে নিঃশব্দে চলে গেল বিপদের কালো ছায়া। এই কথাটাই ভাবছিল শুভজিৎ। খবরটা দিতে পাশের ঘরে যেতেই সে দেখল যোগেশ কাকু শুয়ে আছে। আলখাল্লা পড়া কঙ্কালটা আজ আর ছায়ামূর্তি নেই, তাকে পরিষ্কার দেখা যাচ্ছে। যোগেশ কাকুর বিছানাটায় তার শক্ত হাড়ওয়ালা হাত দিয়ে টোকা মারল। যোগেশ কাকু যেন চমকে উঠল, ধরফর করে উঠেও বসল। তার মুখটা দেখে মনে হচ্ছে যেন তার শরীরে সমস্ত রক্ত এক নিমেষে শুকিয়ে গেল। কঙ্কালটাকেও তিনি সোজাসুজি এই প্রথম দেখলেন। কঙ্কালটা দুটো হাত ওপর দিকে তুলল, যেন দেখালো আমি আমার দুটো হাত ফিরে পেয়েছি। তারপর মনে হলো ধন্যবাদ দিতে চাইল। তারপর মাথা নামিয়ে 3 বার সালাম জানালো। তারপর ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে যেতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।